কি পুলিশ প্রশাসনের উপর মানুষের কোথাও আস্থা চলে যাচ্ছে? এটা খুব ভালো নয় আইন শৃঙ্খলার পক্ষে। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, অন্যদিকে যেটা দরকার সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হতে। যদি দেখে যে চোরকে পুলিশ হাতে তুলে দিল, পরের দিন চোর বাড়ি চলে গেছে, তাহলে তো আর পুলিশ প্রশাসনের উপর আস্থা বাড়বে না। দেখা যাচ্ছে মানুষ নিজে অসুবিধার মধ্যে রয়েছে, পুলিশের সাহায্য পায় না, চোর ডাকাতরা পুলিশের সাহায্য পাচ্ছে, তাহলে তার পুলিশের উপর ভরসা থাকবে। এই যে দেখা যাচ্ছে যে রাজ্যের যে কোনো প্রান্তেই যদি তাকানো হয় সেখানে গণপিটুনি, কোথাও দেখা যাচ্ছে কুপিয়ে খুনের মতো ঘটনা, তাহলে কি এই রাজ্যে খুললাম যে একটা গুন্ডামির রাজ চলছে, সেই রাজ রুখতে কার্যত ব্যর্থ হচ্ছে পুলিশ? এখানে দুটো দিক আছে। বারবার যদি পিটিয়ে খুন বাড়ে তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেন? কারণ কোনোভাবে মানে বর্তমান যে প্রশাসনিক আইনগত কাঠামোর উপর মানুষ তার আস্থা হারিয়ে ফেলছে, ফলে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এটা মারাত্মক দিক এই কারণে যে কোথাও মানুষ মনে করছে যে পুলিশ প্রশাসন আর অ্যাক্টিভ নয়, পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই, এবার নিজের হাতে আইনগুলো নিয়ে নাও। অত্যন্ত অন্যায়। পিটিয়ে খুন, মব লিঞ্চিং এর মতো ভয়ঙ্কর ঘটনা হয় না, কিন্তু এটাও ঠিক যে অনেক সময় এই যে মব লিঞ্চিংগুলো ঘটে যায়, ছেলে ধরা সন্দেহে পিটিয়ে খুন ইত্যাদি ইত্যাদি, এগুলোতে মানুষের কাজ হচ্ছে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া। এমনকি গুন্ডা বা ডাকাতকেও পেটানোর অধিকার কারণ নেই, পুলিশের হাতে তুলে দিতে হয়। কিন্তু মানুষ যদি না দেয়, কোথাও একটা তো মানুষের আস্থা চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটা খুঁজে বের করতে হবে। এর একটা সমাজতাত্ত্বিক দিক আছে যে তাহলে কি পুলিশ প্রশাসনের উপর মানুষের কোথাও আস্থা চলে যাচ্ছে। এটা খুব ভালো নয় আইন শৃঙ্খলার পক্ষে। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা, অন্যদিকে যেটা দরকার সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে। যদি দেখে যে চোরকে পুলিশের হাতে তুলে দিল, পরের দিন চোর বাড়ি চলে গেছে, তাহলে তো আর পুলিশ প্রশাসনের উপর আস্থা বাড়বে না। দেখা যাচ্ছে মানুষ নিজে অসুবিধার মধ্যে রয়েছে, পুলিশের সাহায্য পায় না, চোর ডাকাতরা পুলিশের সাহায্য পাচ্ছে, তাহলে তার পুলিশের উপর ভরসা থাকবে না, মানুষ নিজের হাতে আইন তুলে নেবে। ফলে এটা ভাবতে হবে যারা পুলিশ প্রশাসনের মাথায় রয়েছেন, একদম শীর্ষ থেকে, মন্ত্রী থেকে একেবারে তলা অবধি, যে পুলিশ প্রশাসনকে মানুষের কাছে দায়বদ্ধ করতে এবং মানুষের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে, পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি করতে কি কি করা উচিত। এটা একটা দিক আলোচনা করলাম। আরেকটা দিক হচ্ছে যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিম বাংলায় যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেটা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে এই যে পশ্চিমবঙ্গের শাসক দল, তাদের মানে যারা স্থানীয় কার্যকর্তা ব্যক্তি, তাদের কার্যকলাপকে নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তারা বিভিন্ন অঞ্চলে তার বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ছে এবং সেগুলো টেলিভিশন বা এই তোমাদের মতো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পাচ্ছে। ফলে মানুষের কোথাও মনে হচ্ছে যে পুলিশকে কিছু করবে আদৌ। এইটা একটা খুব মানে ইম্পর্টেন্ট দিক। এখানে রাজনৈতিক দলকে অ্যাকশন নিতে হবে এই ব্যাপারে। এই যে কলকাতায় দেখা যাচ্ছে কোথাও রেস্তোরাঁর উপর তাণ্ডব হচ্ছে, কোথাও ট্যাক্সি চালককে পিষে মারার মতো কাজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি রাজ্যের রাজধানীতেই আইন শিখে উঠেছে? একেবারে আইন শিখে উঠেছে, এ নিয়ে আমি 100% একমত। কারণ যাদের আইন মানে রক্ষা করার কথা, তারা আইন রক্ষা করা ছাড়া বাকি সব কাজগুলো করছে। ফলে আইন রক্ষকরা যদি আইন রক্ষা না করে, পুলিশ প্রশাসন যদি এই কাণ্ড কারখানা করে, আর কি হবে? তাহলে এই কিছু লোক হাতে আইন তুলে নেবে। কঠোর পুলিশ ব্যবস্থা নিলে কি হয় তার উদাহরণ হচ্ছে উত্তরপ্রদেশ। তোমাকে একটা কথা বলি, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হন, তার আগে কারা ক্ষমতায় ছিল? তার আগে ক্ষমতায় ছিল অখিলেশ যাদব, তার আগে ক্ষমতায় ছিল মায়াবতী, তার আগে ক্ষমতায় ছিল মুলায়ম সিং যাদব। এরা যাই হোক আইন শৃঙ্খলা রক্ষা করতো, এরকম সুনাম ওদেরকেও দেবে না, আইন শৃঙ্খলার একেবারে 12টা বাজিয়ে রেখে দিয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথ এসে কঠোর ব্যবস্থা নিয়ে এখন উত্তরপ্রদেশের মানুষকে কিন্তু স্বস্তি দিয়েছেন। ঠিক যেরকম লালুর জঙ্গলের রাজত্বকে ধ্বংস করে নীতিশ কুমার এসেছিলেন, 15 বছরের জঙ্গলের রাজত্বকে ধ্বংস করে। চেষ্টা করলে করা যায়। এখন এখানে যারা সরকার চালান, যারা দল চালান, তাদের ইচ্ছে নেই, দল মানে পশ্চিমবঙ্গের শাসক দল, তাদের ইচ্ছে নেই, কী করা যাবে? এই যে বারে বারে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল দলের বিভিন্ন নেতা নেত্রীদেরকে বার্তা দিতে, তাদের কর্মীদেরকে, যে তাদের দলে সমাজ বিরোধীদের স্থান নেই। বারে বারে কেনই বার্তাই দিতে হবে? তাহলে কি উঁচু স্তরের বার্তা নিচু স্তরে গিয়ে পৌঁছাচ্ছে না? ওই বার্তাও লোক দেখানো, ওরাও জানে বার্তা দিয়ে কোনো লাভ নেই, কেউ মানবে না। আর যারা মানে না তারা তো বলবে যত খুশি বলুক, আমি মানব না। কারণ যা যা বার্তা দেয় তার থেকে উল্টোটা পরের দিন থেকেই ঘটতে থাকে। সুতরাং এদেরও বার্তা খুব মানে ইয়েভাবে দেওয়ার কোনো ইচ্ছে নেই।
আর সাধারণ যে লোকগুলো মানে না ওদের পার্টির মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারা তো মানার কোনো ইচ্ছেই নেই। ফলে যে বার্তা দিচ্ছে আর যে বার্তা মানছে না, ব্যাপারটা একই, উভয়েই একই জায়গায়, উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এ বলছে বার্তা দেবো, সে বলছে বার্তা মানবো না, হয়ে গেল। সুতরাং এই ব্যাপারটা এইভাবেই চলবে, ও কিচ্ছু হবে না। প্রধানমন্ত্রীর কোনো প্রকল্পকে নিয়ে আর কেরামতি করতে পারবে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কার্যত এরকমই স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। না, কেন্দ্র তো অনেক দিন আগে বলেই দিয়েছে, অনেকগুলো বিষয় বর্তমান সরকার কিন্তু বলেছে, এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। ওই টাকা নিয়ে নয়ছয় হবে, কেন্দ্রীয় সরকার ওটা মানবে না। ওই নাম বদলে দিয়ে নিজের মতো করে নাম করা হবে, সেটাও কিন্তু সরকার মানবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে পরিষ্কার কেন্দ্র যেভাবে টাকা খরচ করতে বলবে সেইভাবেই টাকা খরচ করতে হবে। সুতরাং ওই নিজের মতো করে করা চলবে না। অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত বিজেপি স্বাগত জানাচ্ছে, আবার কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলের তরফ থেকেও নাকি অধীর রঞ্জন চৌধুরীকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু তাদেরই মুখপাত্র কুণাল ঘোষ তিনি জানাচ্ছেন যে বিজেপির সঙ্গেই যোগ আছে অধীর রঞ্জন চৌধুরী। ওসব আমি বলতে পারবো না। অধীর চৌধুরী কংগ্রেসে থাকবেন নাকি অন্য কোনো দলে যাবেন, সেটা অধীর চৌধুরীর নিজের ব্যাপার। উনি বহুদিনে পুরনো একজন রাজনীতিবিদ, তাকে তো জ্ঞান আমরা দিতে পারি না। আমার অধীর চৌধুরী সম্পর্কে একটাই বক্তব্য, অধীর চৌধুরী কিন্তু একজন মাটির কাছাকাছি থাকা মানুষ। তিনি পলিটিক্যাল যে সেন্সটা অসম্ভব ভালো, এটা আমি বহু জায়গায় বলেছি, যদিও তার কংগ্রেস রাজনীতির সঙ্গে আমার কোথাও কোনো মিল নেই। মানে তার ব্যক্তিত্ব হবে যে তিনি মাটির গন্ধ খুব ভালো বোঝেন, তিনি মাটিটা ভালো চেনেন, মাটির গন্ধটা ভালো বোঝেন, বহুদিন রাজনীতি করছেন, এটা তার সম্পর্কে আমার প্রশংসার বিষয়। এখন অধীর চৌধুরী কোন দলে, এটা ঠিকই যে অধীর চৌধুরী সাম্প্রতিককালে কংগ্রেসের মধ্যে অসম্মানিত হচ্ছেন, এটাও ঠিক। ফলে অধীর চৌধুরী কোথায় যাবেন না যাবেন তিনিই ঠিক করুন, আমি অন্তত কিছু বলতে পারবো না। তিনি যদি বিজেপিতে আসতে চান, বিজেপি দল ঠিক করবে তিনি এখানে আসতে পারবেন কি না, কী করবেন সেটা দল ঠিক করবে, এখানে আমার কিচ্ছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা, খুব দুঃখের হলেও সত্যি, যে অধীর চৌধুরী কংগ্রেসের জন্য যতটুকু যা করেছেন, কংগ্রেস অধীর চৌধুরীর সঙ্গে এই ধরনের ব্যবহার করলো, এটা ঠিক হয়নি, এটা ঠিক নয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, যেখানে কার্যত দেখা যাচ্ছে যে তপশিলি জাতি উপজাতিদের মধ্যেও একটা বিশেষ জাতি তৈরি করে সংরক্ষণ করতে দেয়া হচ্ছে। আমরা এই কদিন আগে দেখতে পেয়েছিলাম যে এই সংরক্ষণ ইস্যু নিয়েই বাংলাদেশে আন্দোলন হয়েছে, বহু লোকের মৃত্যু হয়েছে। তারপরও এই রকম একটা সংরক্ষণ চাকরি এবং শিক্ষাক্ষেত্রে, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো এই সংরক্ষণ নিয়ে কি বলবেন? না, আমাদের দেশের নিয়ে না বাংলাদেশ নিয়ে? আমাদের দেশে সংরক্ষণ তো সাংবিধানিক বিষয়, সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী কাজ করছে। সংবিধানে যতদিন সংরক্ষণ রয়েছে বলা হয়েছে ততদিন চলবে। সংবিধান যদি কখনো ডিসিশনে সংরক্ষণ বদল হবে, এটা সংবিধানের বিষয়, এটা সংবিধান যারা করেন তাদের সেই বিষয়ে ভাবতে হবে। কিন্তু এখন সংরক্ষণ রয়েছে, যেটা রয়েছে সে নিয়ে বিতর্ক করে লাভ নেই। আমাদের এখানে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে এসসির জন্যে, এসটির জন্যে, ওবিসির জন্যে, এই সংরক্ষণ সাংবিধানিক বিষয়। এবং সংরক্ষণ নিয়ে মোটামুটি দেশের মধ্যে একটা বড় অংশের মধ্যে মোটামুটি ঐক্যমত্য রয়েছে। ফলে সংরক্ষণ চলছে। এখানে বাংলাদেশে ঐক্যমত্য ছিল না, যার জন্যই গোলমালটা হচ্ছিল। আর বাংলাদেশের গোলমালটা শুধু সংরক্ষণের জন্য নয়, বাংলাদেশের গোলমালের পেছনে ওখানে কিছু আভ্যন্তরীণ দেশবিরোধী শক্তি অ্যাক্টিভ ছিল, এটা তো এখন বোঝাই যাচ্ছে। ফলে সংরক্ষণের বিষয়টা আমাদের দেশ আর বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। আমাদের এটা সাংবিধানিক বিষয়, এটা মোটামুটি সমাজের মানুষদের মধ্যে অনেক একটা বড় অংশের মধ্যেই মতৈক্য রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ আর ভারতকে একসঙ্গে তুলনামূলক আলোচনা এক্ষেত্রে করা যাবে না।